সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। শুরুতেই আমি তোমাদের ডিসপ্লেতে একটা ছবি দেখাতে পাচ্ছি। একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক এবং প্রশাসনিক ভবনের একটা ছবি, যেখান থেকে তোমাদের অনার্স লেভেলের অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি লেভেলে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। ঠিক সেই যে কার্যক্রমগুলো স্বাভাবিক সময়ে পরিচালিত হতো, সেই কার্যক্রম গুলো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে পরিচালনা করছে। শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আর আজকের অনলাইন এই ক্লাসে যাদের জন্য আমাদের আজকের এই ক্লাস উপস্থাপনা, আমরা একটু দেখে নিই সেই সৌভাগ্যবান শিক্ষার্থী কারা। বিষয় ইতিহাস, আর যাদের জন্য এই প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, বিষয় কোড 211507, আর কোর্সের নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস। আজকের আমার লেকচার নাম্বার 6। তোমরা ইতিমধ্যে আমার সাথে যুক্ত থেকে বিগত 5টা ক্লাসে যুক্ত ছিলে এবং ক্লাস করেছো, বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের সাথে 6 নম্বর ক্লাসে যুক্ত হয়েছি। আর লেকচারের শিরোনাম হচ্ছে লিপিমালার আলোকে অশোকের ধর্ম। অর্থাৎ অশোক, সম্রাট অশোক যে সময়ে ভারত উপমহাদেশে রাজ্য শাসন করে, সেই সময়ে তিনি যে নতুন একটা ধর্ম প্রচার করেন, এই ধর্মের উৎপত্তি বা ধর্মের উপাদান হিসাবে লিপিমালার আলোকে আমরা দেখবো তার ধর্ম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। তোমরা নিশ্চয়ই আমার ইমেইল অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছ। আমরা দেখি আজকে আমাদের যে পাঠের শিরোনামটা ছিল, আমরা একটু হাইলাইট করে শিরোনামটা দেখি। যে পাঠের শিরোনামটা হচ্ছে লিপিমালার আলোকে সম্রাট অশোকের ধম্ম বা ধর্ম। যা ধর্ম তাই ধর্ম। আমরা দেখি যে এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা কি শিখতে পারবে। পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা যা শিখতে পারবে, অশোক সম্পর্কে জানতে পারবে। আমরা অশোক সম্পর্কে ক্লাস শেষে তোমরা বলতে পারবে, অশোক সম্পর্কে জানতে পারবে। অশোকের ইতিহাসের উৎস বর্ণনা করতে পারবে, কোন কোন উৎস থেকে আমরা অশোককে জানতে পারি বা চিনতে পারি সেটা জানতে পারবে। অশোকের ধর্ম বা ধর্ম ব্যাখ্যা করতে পারবে। লিপিমালার ভিত্তিতে অশোকের ধর্ম আলোচনা করতে পারবে। তার মানে এই 4টা বিষয় সহ আমরা আরো আনুষঙ্গিক বিষয়গুলো আজকের এই পাঠ শেষে আমরা শিখতে পারবো। দেখি অশোকের ইতিহাসের উপাদান সমূহ। অর্থাৎ অশোক তো আর আমাদের যুগের নয়, অশোক আমাদের বহু পূর্বের, বহু প্রাচীন, খ্রিস্টপূর্বাব্দের। আর আমরা যারা ইতিহাস এই নিয়মিত ইতিহাসের ক্লাস করছো, তারা নিশ্চয় জানো যে আমাদের সেই ইতিহাসের উপাদান থেকে শুরু করে আজকে 6ষ্ঠ ক্লাস পর্যন্ত ইতিহাসের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। অর্থাৎ একের পর এক, কোনো কিছু উল্টা পাল্টা বা আগে পিছে নাই, একেবারে ধারাবাহিক ভাবে। ঠিক সেই ধারাবাহিকতার আলোকে আমরা যেহেতু প্রথমে ইতিহাসের উপাদানের ক্লাস করেছি, আর সেই ইতিহাসের উপাদান কিন্তু আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো, কারণ ইতিহাসের উপাদান ছাড়া আমরা এই ক্লাসগুলো শেষ করতে পারবো না। আমরা অশোক সম্পর্কে আগে জেনেছি যে অশোক 3 ধরনের শিলালিপি ব্যবহার করেছেন এবং 2 ধরনের লিপি ব্যবহার করেছেন। আর সব লিপিগুলোতে তিনি প্রাকৃত ভাষায় রচনা করেছেন। এই 3 ধরনের লিপির মধ্যে তিনি শিলালিপি, স্তম্ভলিপি এবং প্রস্তরলিপি, এই 3 ধরনের লিপি তিনি প্রচলন করেছেন অশোকের সাম্রাজ্যে। ব্যাপার হচ্ছে যে এই সম্রাট অশোক 2 ধরনের লিপি ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খড়ষ্টি লিপি। তো আমরা অশোকের যে ধর্ম, এই ধর্মটা আমরা জানতে পারি অশোকের এই 3 ধরনের লিপি থেকে। এছাড়াও আরো লিপি থেকে আমরা আরো জানতে পারি, যেমন সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, মহাযান এবং মহাবংশ এবং দীপবংশ থেকেও কিন্তু আমরা সম্রাট অশোকের ইতিহাসের উপাদান হিসেবে জানতে পারি, বা অশোকের ধর্ম সম্পর্কে আমরা জানতে পারবো। অন্যান্য বৌদ্ধ গ্রন্থদ্বয় এবং গ্রন্থাদি থেকেও আমরা কিন্তু অশোকের এই আজকের যে আমাদের বিষয় বা আজকের যে পাঠের শিরোনাম, এই শিরোনাম সম্পর্কে আমরা আলোচনা করতে পারি বা তথ্য পেতে পারি। এরপর আমরা একটু অশোকের জীবনীটা একটু দেখি। সর্বপ্রথম যদি আমরা অশোকের জীবনী দেখতে যাই, তাহলে আমাদেরকে একটা ভিডিও দেখতে হবে। ভিডিও দেখলে আমাদের অশোকের জীবনীটা সহজে হয়ে যাবে।
সম্রাট অশোক ছিলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নাতি। সে বংশের তৃতীয় শাসক অশোকই সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন। চন্দ্রগুপ্ত ছিলেন সে দেশের সামরিক কর্মকর্তা। আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত আক্রমণের কয়েক বছর পর উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন তিনি এবং ভারতের ইতিহাসে প্রথম বড় সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। অশোকের জন্মসাল অজ্ঞাত, তবে সম্ভবত সেটি খ্রিস্টপূর্ব 300 অব্দ হবে। 273 অব্দে সিংহাসনে বসেন তিনি। বসেই দাদার দৃষ্টান্ত অনুসরণ করে সাম্রাজ্যের সীমান্ত বাড়াতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন। ক্ষমতায় থাকার 8 বছরে বেশ কয়েকটা যুদ্ধে জয়ী হন তিনি। তার মধ্যে দেশের পূর্ব উপকূলের কালিঙ্গা, বর্তমান উড়িষ্যা বিজয়। কিন্তু পরে অশোক যখন যুদ্ধের ফলে মানুষের মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলেন, তখন আতঙ্কিত হয়ে পড়লেন। কালিঙ্গা যুদ্ধে উভয় পক্ষের 1 লক্ষ সৈন্য নিহত হয়, আহত হয় তার চেয়েও বেশি। মনে আঘাত পেলেন অশোক, ঠিক করলেন আর যুদ্ধে জড়াবেন না তিনি। এরপর তিনি গৌতম বুদ্ধের অনুসারী হয়ে যান এবং বৌদ্ধ ধর্মের সত্যবাদিতা, ক্ষমা ও অহিংস নীতি গ্রহণ করেন। নিরামিষভোজী হয়ে যান সম্রাট। নিজের আগেকার রাষ্ট্রীয় নীতি নমনীয় করেন তিনি। হাসপাতাল ও পশুর অভয়ারণ্য গড়ে তোলেন, অনেক কঠোর আইন বাতিল করেন তিনি। রাস্তাঘাট নির্মাণ ও কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করেন। এমনকি মানুষে মানুষে সেতু বন্ধন গড়ে তোলার জন্য সরকারি ধর্ম অফিসারের পদ সৃষ্টি করেন তিনি, যাদের কাজ ছিল মানুষের কানে সৌহার্দ্য ও সম্প্রীতির বাণী পৌঁছে দেয়া। তার শাসন আমলে সব ধর্মের স্বাধীনতা ছিল, তবে অশোক ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য কাজ করেন। তার আমলে সে ধর্ম যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। পৃথিবীর অনেক দেশে বৌদ্ধ ধর্মের মিশন পাঠান তিনি। শ্রীলঙ্কায় প্রভূত সাফল্য অর্জন করে সে মিশন। অশোক তার সাম্রাজ্যের সর্বত্র পাথরের স্তম্ভ তৈরি করে তাতে তার জীবন ও নীতি খোদাই করে রাখার নির্দেশ দেন। সেসব স্তম্ভের অনেকগুলো আজও টিকে রয়েছে। সেসবের ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যায় অশোকের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এবং সেসবের লেখা দেখে তার কর্মজীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্তম্ভগুলোর শৈল্পিক মানও ছিল স্বীকৃত এবং নজর কাড়া। অশোকের মৃত্যুর 50 বছরের মধ্যে মৌর্য বংশ ভেঙে যায়, তবে বুদ্ধের ধর্ম সমর্থন করার মাধ্যমে তার সুদূর প্রসারী প্রভাব ছড়িয়ে পড়ে। তিনি যখন সিংহাসনে বসেন তখন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল হাতে গোনা কয়েকজন মাত্র, অথচ তার মৃত্যুর সময় সমগ্র ভারতে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে তার অনুসরণীয় বৌদ্ধ ধর্ম। প্রতিবেশী বেশ কিছু দেশেও তা ছড়িয়ে পড়ে। গৌতম বুদ্ধের পর বৌদ্ধ ধর্ম প্রসারে সম্রাট অশোকই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হন। আনুমানিক 232 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক পরলোক গমন করেন। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম সেখানে অশোকের উত্থান থেকে শুরু করে একেবারে অশোকের শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা লক্ষ্য করলা। এখন আমরা আমাদের ভাষায়, অর্থাৎ ভিডিওর বাইরে আমাদের ভাষায় অশোকের জীবনীটা একটু দেখার চেষ্টা করি। অশোকের মানচিত্রের মধ্যে যদি আমরা অশোককে দেখলাম, অশোকের সিংহাসন নিয়ে, আমরা অশোকের সাম্রাজ্য নিয়ে একটা ভিডিও চিত্র দেখলাম, কিন্তু আমরা যদি এই ভিডিও চিত্রের সাথে মানচিত্রের মাধ্যমে সম্রাট অশোকের সাম্রাজ্যটাকে একটু বুঝতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়টা আরো পরিষ্কার। মানে আমরা যদি মানচিত্রটাকে দেখে যদি আমাদের মাথার মধ্যে মানচিত্রটাকে নিতে পারি, তাহলে আমরা মনে করতে পারি যে আমরা মনে হয় সেই জায়গাতে অবস্থান করছি এবং অশোক মনে হয় এই সময়টাতেই শাসন করছে, এখন আমরা অশোক জীবিত আছে। ঠিক আমরা মানচিত্রটা একটু দেখি, যে দেখো এইখানে মানচিত্র যে অবস্থানটা দেখতে পাচ্ছ, এই অবস্থানের মধ্যে যে কিছু লেখা আছে, এই লেখাগুলো আসলে ভারতীয় উপমহাদেশ, আমি বলবো ভারতীয়, যে সময় ইতিহাস পড়ছে সেই সময় ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের ডান পাশে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, আর এর উত্তরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আসলে পাকিস্তান। আর নিচের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর বা আরব সাগরের, ভারত মহাসাগরের মধ্যে, যেটা তোমরা শ্রীলঙ্কা বা মালদ্বীপ, ওই অঞ্চল, ওই দিকের অঞ্চলগুলো। উপরে যে রেখা অঙ্কিত আছে এর মধ্যে আছে নেপাল, ভুটান এবং তার উপরে আছে চীন। এখন আমরা এই মানচিত্রে রঙের ব্যবহারের মাধ্যমে আমরা একটু দেখবো যে আসলে অশোকের রাজ্যের সীমানাটা কতখানি ছিল। দেখো এইখানে নিচের দিকে একটা তোমরা ছোট্ট একটা লেখা দেখতে পাচ্ছ। এইখানে রঙের সাথে অশোকের
সাম্রাজ্যের একটা বিবরণ দিয়ে দেওয়া আছে। যেমন এই রংটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে অশোকের মূল রাজ্য, অর্থাৎ এই যে যে রংটা, এই রংটা ছিল অশোকের মূল রাজ্য। আর দ্বিতীয় দেখো যে হালকা রঙের যে রংটা আছে, যে রঙের মানচিত্র যে রং আছে, আবার এখানে করদ রাজ্যের পাশে যে হালকা রং আছে, এটাতে তোমরা বুঝতে পারছো যে এটা করদ রাজ্য, অর্থাৎ তার বাইরের একটা রাজ্য যেটা অশোক নিয়ন্ত্রণ করত। এরপরে তোমরা স্টার দিয়ে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অশোকের রাজ্যের রাজধানী। আর দেখো চার কোণা ছোট যে আয়তাকার আয়তাকার দেখতে পাচ্ছ, ছোট ছোট আয়তাকার, এটা হচ্ছে অশোকের রাজ্যের বড় বড় শহর। আর যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট বৃত্ত, এটা হচ্ছে অশোকের অনুশাসন, অর্থাৎ অশোক কারোর মাধ্যম দিয়ে এই জায়গাগুলো শাসন করতো। সর্বশেষ তোমরা যে তিন কোণা দেখতে পাচ্ছ ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে অশোক যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল সেই বিহারের চিহ্ন। তার মানে আমরা এখন ভারতে ঢুকে ভারতের এই জায়গাগুলো কিন্তু আমরা মানচিত্রের মাধ্যমে এবং ওই ভিডিও চিত্রের আলোকে কিন্তু আমরা একেবারে স্পষ্ট ধারণা পাচ্ছি যে অশোক যে সময়ে সাম্রাজ্য স্থাপন করেছিল, শাসন করেছিল, সেই সাম্রাজ্যের একেবারে মনে হচ্ছে যে প্রত্যক্ষ একটা দর্শী আমরা সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ বুঝে গেছো যে অশোক কোন কোন জায়গায় শাসন করত এবং তার কোন কোন জায়গায় রাজধানী ছিল, কোন কোন জায়গায় তার বড় বড় শহর ছিল, কোন জায়গায় তার বৌদ্ধ বিহার ছিল, কোন জায়গায় করদ রাজ্য ছিল, এগুলো ক্লিয়ার। আমরা এখন সামনের দিকে আগাই। আর সম্রাট অশোকের সিংহাসন আরোহণ, এখানে সম্রাট অশোকের সিংহাসন আরোহণ নিয়ে বেশ প্রশ্ন আছে। তারপরেও চন্দ্রগুপ্তের পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। তিনি প্রায় 25 বছর রাজত্ব করেন। তার মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের 4 বছর পর তার অভিষেক অনুষ্ঠিত হয়। তার মানে এখানে যে সিংহাসন আরোহণের সাথে সাথে তার অভিষেক অনুষ্ঠিত হয় না, এটার অর্থ বোঝা যাচ্ছে যে তার সিংহাসনে আরোহণের সময় কিছুটা ঝামেলাপূর্ণ ছিল। ফলশ্রুতিতে 4 বছর বিলম্বের কারণে তিনি এই সিংহাসনে আরোহণ করেন। অনেকে মনে করেন যে সিংহাসনে আরোহণ নিয়ে তার ভাইদের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল। সিংহলি দ্বীপবংশ থেকে জানা যায় গৌতম বুদ্ধের দেহ থেকে 214 বছর পর অশোক সিংহাসনে আরোহণ করেন। এবং এই যে দ্বন্দ্ব ছিল, এখানে অনেক ঐতিহাসিক মনে করেন যে সম্রাট অশোক সিংহাসনে গ্রহণের পূর্বে তার অনুচরের দ্বারা প্রায় অনেক ভাইদেরকে হত্যা করে তিনি সিংহাসনে আরোহণ করেন। কাজেই সিংহাসন আরোহণ নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব বা ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েই গেছে। অশোক 273 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল এবং তার অভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। তো এইখানে 4 বছরের ব্যবধানটা নিশ্চয় পারিবারিক দ্বন্দ্ব বা আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই কিন্তু তার সিংহাসনে আরোহণ এবং অভিষেক অনুষ্ঠানের মধ্যে এই 4 বছরের ব্যবধান হয়। এবার আমরা দেখবো অশোকের ধর্ম। অশোকের ধর্ম, অশোক আসলে আমরা যদি সম্রাট অশোক ছিল একজন নরপতি, পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাওয়ার সিদ্ধান্ত তার যথেষ্ট পরিমাণ ছিল এবং তিনি পরিস্থিতি সামাল দিতে সিদ্ধহস্ত ছিল। প্রথম জীবনে তিনি বেশ শিবের উপাসক ছিলেন, কিন্তু প্রথম জীবনে যে তিনি শিবের উপাসক ছিলেন এটা আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। কিন্তু এখানে সম্রাট অশোকের শাসনামলে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধটা হয় সেই যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, যেটা হচ্ছে কলিঙ্গ রাজ্যের সাথে সম্রাট অশোকের হয়। এই যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোকের মনে গভীর বেদনা সৃষ্টি করে। এর মধ্য দিয়ে দিগ্বিজয়ী অশোকের মৃত্যু হয় এবং এক রাজর্ষি অশোকের জন্ম হয়। রাজত্বের 8ম বছরে চিত্তের প্রশান্তির জন্য উপগুপ্ত নামে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি আসলে তার মনের প্রশান্তির জন্য তিনি সন্ন্যাসবাদ গ্রহণ করেন এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। রাজত্বের 10ম বছরে যে ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন, এককভাবে বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেন। রাজত্বের 10ম বছরে যে ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন তা এককভাবে বৌদ্ধ ধর্ম ছিল না। আসলে অনেক ঐতিহাসিক মনে করেন যে বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেননি, বা আমরা সামনের স্লাইডগুলোতে দেখতে পারবো যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার অনেক ঐতিহাসিকের মতভেদ আছে। কারণ তাতে হিন্দু সহ অন্যান্য ধর্মের ভালো উপাদানগুলো ছিল, যে ধর্ম কিন্তু তিনি প্রচার করেন এটা আসলে ছিল হচ্ছে রাজ্যের স্বাভাবিক কর্ম কর্তব্যগুলো। তাদের কিন্তু মূলত তৎকালীন ভারতের প্রচলিত সব ধর্মের সারবস্তু নিয়ে এটি ধর্ম প্রচারে যা ইতিহাসে অশোকের ধর্ম বা ধর্ম নামে পরিচিত। অর্থাৎ অশোক সর্বপ্রথম শিবের উপাসক হলেও তিনি কিন্তু পরবর্তীতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা নিয়ে তিনি কিন্তু পরবর্তীতে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন।
বৌদ্ধ ধর্ম গ্রহণের কারণ আমরা দেখবো যে তিনি বৌদ্ধ ধর্ম, আমরা জানি যে কলিঙ্গ যুদ্ধ, তারপরে আমরা একটু বিস্তারিত দেখি যে কলহন রচিত রস্তরঙ্গী গ্রন্থ দ্বারা, রাস্তরঙ্গিনী গ্রন্থ দ্বারা প্রমাণিত হয় যে সম্রাট অশোক প্রথমে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার হৃদয়ে গভীর স্পর্শ বা গভীর অনুশোচনা সৃষ্টি করে। চিত্তের প্রশান্তির জন্য তিনি আসলে উপগুপ্ত নামে এক সন্ন্যাসীর নিকট যান এবং দীর্ঘদিন ধ্যান করেন, বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। অবশ্য কলিঙ্গ যুদ্ধে অশোকের যে ধর্ম পরিবর্তন বা ধর্ম গ্রহণের, বৌদ্ধ ধর্ম গ্রহণের একমাত্র কারণ, সেটা কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন না। কেউ কেউ মনে করেন যে রাজ্যের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু তিনি এই সাধারণ ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আবার অনেক ঐতিহাসিক মনে করেন রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক, আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে রাজ্যের শ্রেণী সংঘাত দূর করার জন্য কিন্তু তিনি এই সাধারণ ধর্ম হিসাবে বা সার্বজনীন ধর্ম হিসাবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোক কর্তৃক বৌদ্ধ ধর্ম শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি, আমরা জানি যে বৌদ্ধ ধর্ম প্রচারের সবচেয়ে বেশি যে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন সম্রাট অশোক। এরপরে আমরা আরেকজন শাসকের নাম পাই, যিনি বৌদ্ধ ধর্মের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার নাম হচ্ছে বিম্বিসার। এইভাবে আমরা আসলে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের কারণ হিসেবে জানতে পারি। অর্থাৎ মূল কারণ হচ্ছে যে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের পাশাপাশি তার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক দিকটা, বিশেষ করে সমাজের যে 4টা শ্রেণী ছিল, এই 4টা শ্রেণীর মধ্যে যে শ্রেণী সংঘাত বা এই শ্রেণী সংঘাতের রাজ্য ছড়িয়ে পড়বে, এই শ্রেণী সংঘাতটাকে দূর করার জন্যই আসলে অশোক এই সাধারণ ধর্ম গ্রহণ করে, যাতে সাধারণ ধর্ম দিয়ে সাধারণ মানুষদেরকে সহজে বোঝানো সম্ভব হয়। এরপর আমরা দেখি বৌদ্ধ অশোক। আসলে আমরা জানি যে সম্রাট অশোক ছিলেন একজন দিগ্বিজয়ী শাসক, কিন্তু যখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন সেই দিগ্বিজয়ী শাসকের পরিবর্তন হয় এবং একজন আর্য শাসক বা একজন বৌদ্ধ অশোকের পরিণত হয়। এভাবে আমরা যদি এখন দেখি যে অশোকের অপ্রধান প্রথম শিলালিপি থেকে উল্লেখ আছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর উপগুপ্তের সঙ্গে অশোক বৌদ্ধ তীর্থ ভ্রমণে বের হন। দেখো, যে ব্যক্তি সিংহাসনে আরোহণের পর দিগ্বিজয় যার প্রধান লক্ষ্য ছিল, সেই ব্যক্তি তার 8ম বছরের যে কলিঙ্গ যুদ্ধ, এই যুদ্ধের পরে তিনি কিন্তু ওই যে যার কাছে সন্ন্যাস গ্রহণ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তার কাছ থেকে তিনি কিন্তু দীক্ষা নেন। এবং এই শুধু দীক্ষা নিয়েই ক্ষান্ত হন না, তিনি কিন্তু তার সাথে বিশ্ব পরিভ্রমণে বের হন, অর্থাৎ বৌদ্ধ তীর্থ ভ্রমণে বের হয়। তিনি একে একে কপিলাবস্তু, লুম্বিনী, কুশীনগর, বুদ্ধ গয়া প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন এবং অনেক উপহার সামগ্রী এই তীর্থস্থানগুলোতে বিতরণ করেন। এছাড়াও তিনি বুদ্ধের বাণীও প্রচার করেন এই তীর্থস্থানগুলো। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি রাজ্যের নানা স্থানে স্তূপ, স্তম্ভ এবং পাহাড়ের গায়ে বুদ্ধের বাণী সহজ এবং সাবলীল ভাষায় উৎকীর্ণ করেন, যাতে সাধারণ মানুষ সহজে এই বৌদ্ধ ধর্মের বাণীগুলো শিখতে পারে, বুঝতে পারে এবং জানতে পারে এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে। দেশ দেশান্তরে বুদ্ধের বাণী প্রচারের জন্য তিনি ধর্ম প্রচারক পাঠাবার ব্যবস্থাও করেন। তার প্রচেষ্টায় সিরিয়া, মিশর, এপিরাস, সিংহল সহ প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। তার মানে যে তিনি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেই কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। যার কাছে গ্রহণ করলেন, যার কাছে দীক্ষা নিলেন, তার তার মাধ্যমে এবং তার সাথেই কিন্তু তিনি তীর্থ ভ্রমণে বের হন এবং বিভিন্ন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি রাজ্যের নানা স্থানে তার স্থাপত্য ভাস্কর্য বা তার লিপি, তার পাহাড়ের গুড়ে বুদ্ধের বাণী প্রচার করেন। এবং তার প্রচেষ্টায় কিন্তু শুধু ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম থাকেনি, তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম কিন্তু ভারতের বাইরেও অবস্থান করেছিল। যা আমরা বর্তমানে দেখছি যে বৌদ্ধ ধর্মের অবস্থান প্রায় 4র্থ। এরপর আমরা দেখবো বৌদ্ধ সংঘের সঙ্গে সম্পর্ক। আসলে বৌদ্ধ ধর্ম যখন গ্রহণ করলেন, যখন তিনি তীর্থ ভ্রমণে গেলেন, তার মানে বৌদ্ধ যে সংঘ, গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচারের জন্য যে সংঘ নির্মাণ করেছিলেন বা সংঘ তৈরি করেছিলেন বা সংঘ সৃষ্টি করেছিলেন, সংঘ প্রতিষ্ঠা করেন, এই সংঘের সাথেও কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্ক গড়ে ওঠে। আমরা একটু দেখি বৌদ্ধ সংঘের সঙ্গে অশোকের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে যত্নবান হয়েছিলেন, কারণ বৌদ্ধ সংঘের মাধ্যমে কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় বা সংঘের আদলে তার সংঘকে সহযোগিতার মাধ্যমে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মকে বিভিন্ন জায়গায় প্রচার করেন। বৌদ্ধ সংঘের পবিত্রতা, সংহতি এবং অক্ষুণ্ণ রক্ষার জন্য তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি নানারূপ উপদেশ দান করতেন। কিভাবে এই ধর্মমতটাকে আরো বেশি প্রচার করা যায়, কিভাবে এই ধর্মমতটাকে স্বাভাবিক রাখা যায়, কিভাবে এই ধর্মমতের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, ঐক্য অক্ষুণ্ণ রাখার জন্য তিনি নানারূপ উপদেশ দান। দেশে বিদেশে ধর্ম প্রচারের জন্য তিনি বহু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষত তিনি
এই ধর্ম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য তার রাজ্যের যে ধর্ম প্রচারকগণ তাদেরকে তিনি পূর্ণ মাত্রায় সহযোগিতার মাধ্যমে তিনি তার ধর্ম বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। এরপর আমরা দেখবো তৃতীয় বৌদ্ধ সংগীতি। বৌদ্ধ সংগীতি বলতে এখানে আসলে একটা সংহতি স্থাপনের জন্য একটা সভা আহ্বান। এখানে বৌদ্ধ সংগীতি বলতে গান নয়, আসলে বৌদ্ধ সকলের নিয়ে একটা সভা সম্মেলন বা একটা মিটিং, বর্তমান যেটা আমরা বলি যে একটা সিদ্ধান্ত নিতে গেলে আমরা যেমন সকলে একসাথে বসি এবং বসে সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিই, ঠিক সেরকম সেই সময়টা সভা না হয়ে তৃতীয় বৌদ্ধ সংগীত অর্থাৎ একটা সমস্যা একটা সংহতিতে পৌঁছানোর জন্য তিনি এই আহ্বান করেন, এই সংগীতের আহ্বান করেন। বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের শ্রদ্ধাশীলতার প্রমাণ পাওয়া যায় সাহিত্যিক উপাদানের মাধ্যমে। বৌদ্ধ ধর্ম এবং সংঘের মধ্যে সংহতি স্থাপনের জন্য তিনি রাজধানী পাটলিপুত্রে নগরে একটি বৌদ্ধ সংগীত অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সংগীত আহ্বান করার ফলে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ঐক্য পুনঃস্থাপিত হয় এবং এই সম্মিতির মাধ্যমে বা এই সংহতির মাধ্যমে বহু অনাচার বা বিদ্রুপ বা যে ত্রুটি বিস্তৃতি গুলো এই বৌদ্ধ সঙ্গীতের মধ্যে বা বৌদ্ধ অনুসারীদের মধ্যে ছিল সেই ত্রুটি বিস্তৃতি গুলো কিন্তু একে অপরের মাধ্যমে এটা বিস্তৃত হয়। ফলে একটা পবিত্র বা একটা সার্বজনীন একটা ধর্ম হিসাবে কিন্তু বৌদ্ধ ধর্ম রূপ লাভ করতে থাকে এই হচ্ছে বৌদ্ধের তৃতীয় সংঘের বা সম্রাট অশোকের মাধ্যম দিয়ে। এবার আমরা দেখি অশোকের ধর্ম সম্পর্কে মতভেদ। আমরা পূর্বেই বললাম যে অশোক যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে কিনা বা আদৌ তার বৌদ্ধ ধর্ম ছিল কিনা এই বিষয়ে কিন্তু ঐতিহাসিক মহলে কিন্তু মতভেদ আছে। আমরা এখন মতভেদ অনুযায়ী আমরা একটু খণ্ডন করার চেষ্টা করবো আসলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কি না। আমরা লিপিমালা, স্তম্ভলিপি, শিলালিপি, সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে আমরা আসলে দেখার চেষ্টা করব যে আসলে অশোকের ধর্মটা কি বৌদ্ধ ধর্ম ছিল কিনা। দেখি সর্বপ্রথমে আমরা অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্ম কিনা এই প্রশ্ন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অশোকের যে ধর্মনীতির সঙ্গে বৌদ্ধ ধর্ম এবং অপরাপর ধর্মের সাদৃশ্য ঐতিহাসিক মহলে এই প্রশ্নের উদ্ভব হয়েছে। অর্থাৎ অশোক যে ধর্ম প্রচলন করেন সেই ধর্ম সমসাময়িক বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের সাদৃশ্য থাকায় ঐতিহাসিকরা প্রশ্ন তুলছেন যে আসলে এটা অশোকের আলাদা কোনো ধর্মমত নয়। এটা ওই সব ধর্মেরই ভালো বিষয়গুলো নিয়ে আসলে সাম্রাজ্য সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু অশোক এই ধর্ম প্রচার করেছিলেন। হিলিটের মধ্যে অশোকের ধর্ম ছিল সর্বতভাবে নীতিমূলক এবং রাজ ধর্মের প্রতিবিম্ব, অর্থাৎ যে তার ধর্ম ছিল সর্বোচ্চ নীতিমূলক অর্থাৎ সব ধর্মের ভালো বিষয়গুলো ছিল এবং রাজধর্ম যেটা হওয়ার মতো ছিল সেটাই। রাজনৈতিক ও নৈতিক অনুশাসনের মাধ্যমে প্রজাপাল তার অভীষ্ট লক্ষ্য ছিল। আসলে তার যে ধর্ম ছিল এই ধর্মটার মূল থিমটা ছিল যে রাজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করা। রিস ডেভিসের মতে অশোকের ধর্ম কোনো নির্দিষ্ট ধর্ম না বলে কর্মের মতো বলাই আসলে সমীচীন। অর্থাৎ তার ধর্মটা এমন কোনো ধর্ম নয় যে বিশিষ্ট ব্যক্তিরা যে ধর্ম প্রচার করেন সেই ধর্মের মতো কোনো ধর্ম না, কিন্তু তার ধর্মটাকে আসলে বলা যায় যে কর্তব্য বা কর্মের মতো যে কর্তব্য বা কর্ম একজন মানুষের, স্বাভাবিক মানুষের বা একজন রাজ কর্মচারীর বা একজন প্রজা সাধারণের কর্তব্য কি হবে এটা আসলে তার ধর্মের মাধ্যমে ফুটে উঠেছে। অশোকের একান্তই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কিনা তার এই প্রমুখ ঐতিহাসিকদের সন্দেহ রয়েছে। পাশাপাশি ভান্ডারকর, বড়ুয়া, রায়চৌধুরীর প্রমুখ ঐতিহাসিকের মতে অশোক যথার্থই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। অর্থাৎ এই আগের ঐতিহাসিক গুলো কিছুটা মতভেদ হলেও এই কয়েকজন ঐতিহাসিক মনে করেন যে অশোক সত্যি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, কারণ বিভিন্ন স্তম্ভ ও পাথরের গায়ে বুদ্ধের বাণী উৎকীর্ণ করা, বৌদ্ধ সংঘের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং বিভিন্ন শিলালিপি ইত্যাদির ব্যাপারেও কিন্তু অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার মানে আমরা যদি এই যে উপাদান, ইতিহাসের এই উপাদান বা অশোক সম্পর্কে জানার যে ঐতিহাসিক উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও আমরা বুঝতে পারি যে অশোক আসলেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এ ব্যাপারে আসলে সন্দেহ করার আর কিছু নয়, কারণ তিনি যে
যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ নাই করবেন, তাহলে কেন বুদ্ধের বাণী স্বাভাবিক বা সার্বজনীন ভাষায় তিনি পাথরের গুহায় স্তম্ভে লিপিবদ্ধ করেন? তার মানে এছাড়াও তার যে বৌদ্ধ ধর্মের সাথে, বৌদ্ধ সংঘের সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক, এছাড়াও যে তিনি যে বিভিন্ন তীর্থ স্থান ভ্রমণ করেন এবং ভ্রমণের মাধ্যমে যে তীর্থস্থানে যে তার উপহার সামগ্রী বা বুদ্ধের বাণী যে প্রচার করেন, এই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা জানতে পাচ্ছি যে আসলে বুদ্ধ ধর্ম অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এবার আমরা দেখবো যে লিপিমালার আলোকে বৌদ্ধ ধর্মের অবস্থান। আসলে যদি লিপিমালার আলোকে বৌদ্ধ ধর্মের অবস্থান দেখতে হয়, তাহলে ওই লিপিমালা গুলো বৌদ্ধ ধর্ম, অশোকের বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো তথ্য দেয় কিনা বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রদান করে কিনা, সেটা আমরা একটু দেখি। প্রথমেই আমরা যে লিপিমালাটা দেখতে পাই, সেটা হচ্ছে গৌণ প্রস্তর লেখ্যমালা। অর্থাৎ এটা অশোকের প্রথম একটা প্রস্তরমালা, যেখানে অশোকের ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যায়। শুধু ব্যক্তিগত জীবনে না, ব্যক্তিগত জীবনের সাথে তার ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত সারও আসলে এই গৌণ প্রস্তর লেখমালার মাধ্যমে পাওয়া যায়। ব্যক্তিগত জীবন এবং ধর্মের জীবনের সংক্ষিপ্ত সারই হচ্ছে এই ব্যক্তিগত গৌণ প্রস্তর লেখমালা। এছাড়া দ্বিতীয় লেখমালাতে তিনি তার ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দেন। অর্থাৎ প্রথম গৌণ প্রস্তর লেখমালা দ্বারা তার ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যায়, এবং দ্বিতীয় গৌণ প্রস্তর লেখমালা দ্বারা তার ধর্মীয় জীবনের, অর্থাৎ এই একসাথে আমি যদি বলি যে গৌণ প্রস্তর লেখমালা দ্বারা তার ধর্ম এবং জীবনের সংক্ষিপ্ত সার পাওয়া যায়। শুধু তাই নয়, যে ভারতের বিভিন্ন স্থানে এই লিপিগুলো আবিষ্কৃত হয়েছে, বিশেষত জয়পুর, মহীশূর, বিহার, রামনাথ, হায়দ্রাবাদ এরকম মথুরা, বিভিন্ন এরকম কর্ণাটক, গুজরাট, এই সমস্ত অঞ্চলে আসলে এই গৌণ প্রস্তর লেখমালা আবিষ্কৃত হয়, যার মাধ্যমে বোঝা যায় যে অশোকের আসলে ধম্ম ছিল। এরপরে যদি আমরা বলি, এর পরের যদি আমরা লিপিমালাটা দেখি বা সাপোর্টিং উপাদান যদি আমরা দেখি, তাহলে দেখবো যে কলহনের রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গী সবচাইতে বেশি অশোকের ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি যে জায়গায় লেখা আছে বা সবচেয়ে বেশি যেটা দেখা যায়, সেটা হচ্ছে এই কলহনের রাজতরঙ্গী। অর্থাৎ ধর্ম বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় হচ্ছে এই কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। তার মানে আমরা যে লিপিমালার আকারে যে অশোকের যে ধর্ম ছিল, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই লিপিমালা থেকে আমরা আসলে ধরতে পারছি যে হ্যাঁ, অশোকের ধর্ম ছিল। এরপরে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ভারুক লিপি। ভারুক লিপি হচ্ছে বৌদ্ধ সংঘের প্রতি অশোকের উপদেশ সমূহ। আমরা জানি যে তৃতীয় সঙ্গীতি, অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি যেটা হয়, সেটা কিন্তু বা ওই যে উপগুপ্তের মাধ্যম দিয়ে তিনি যে হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসবাদ গ্রহণ করেন বা বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন, তারপরে তিনি যে হচ্ছে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন, তীর্থস্থান ভ্রমণ করেন, এবং তার যে সহযোগীগণ ধর্ম প্রচারের জন্য, এই বিষয়গুলো আমরা আসলে জানতে পারি এই ভারুক লিপি থেকে। বোঝা গেল? তার মানে এই বিষয়গুলো, তার মানে এই ভারুক লিপি থেকে আমরা অশোকের জানতে পারি। ভারুক লিপিটা উৎকীর্ণ করা হয় খ্রিস্টপূর্বাব্দ ত্রয়োদশ শতকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকে এই ভারুক লিপির মাধ্যমে আমরা অশোকের ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। এরপরে আমরা দেখি যে অষ্টম প্রস্তর লিপি। অষ্টম প্রস্তর লিপি হচ্ছে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যে কলিঙ্গ যুদ্ধের পরে যে তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষা করেন এবং যে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেন, তার পরিভ্রমণটা আসলে ধর্মযাত্রায় পরিণত করেন। অর্থাৎ দিগ্বিজয়ী সম্রাট অশোক কিন্তু হয়ে যায় বৌদ্ধ অশোক। সে বৌদ্ধ অশোক যখন এই অষ্টলিপি তিনি যে রাজ্যগুলো ভ্রমণ করেন, পরিভ্রমণ করেন, এই পরিভ্রমণটা তার হচ্ছে আসলে ধর্মযাত্রায় পরিণত হয়। এই ধর্মযাত্রার ইতিহাসগুলোই আমরা আসলে জানতে পারি অশোকের অষ্টম প্রস্তর লিপি থেকে। এরপরে আমরা দেখা যায় সারনাথ স্তম্ভলিপি। বৌদ্ধ সম্মেলন ও বুদ্ধের শিক্ষাবলী সংকলন সম্পর্কে এই সারনাথ স্তম্ভলিপি থেকে আমরা তথ্য পাই। সারনাথ স্তম্ভলিপি লিপি থেকে যে বৌদ্ধ যে তার রাজ্যে বিভিন্ন স্তম্ভে, বিভিন্ন শিলালিপিতে, বিভিন্ন জায়গায় যে বৌদ্ধের বাণীগুলো সহজ সাবলীল ভাষায় প্রচার করেন, এছাড়াও যে বৌদ্ধ সংঘের সাথে তার সম্পর্ক ছিল, সম্পর্ক থেকে তিনি যে বৌদ্ধ ধর্ম প্রচার করেন, শুধু তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম যে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও যে প্রচারিত হয়, এটা কিন্তু আমরা এই সারনাথ লিপি থেকে আমরা জানতে পারি। এরপর আমরা দেখি ত্রয়োদশ লিপি।
ত্রয়োদশ লিপি থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে ভারতের বাইরে ধর্ম বিস্তারের আলোচনা, যেমন সিরিয়া, মিশর, তারপরে কাইরেনি, মেডিসন, ইডিপাস, এই সমস্ত অঞ্চলে যে বৌদ্ধ তার অশোকের যে ধর্মমত, এই ধর্মমত প্রচার করেন, এটা কিন্তু আমরা ওই জায়গাগুলো থেকে জানতে পারি। যে ত্রয়োদশ লিপি থেকে আমরা জানতে পারি যে ভারতের বাইরেও কিন্তু তার ধর্ম প্রচার ছিল বা বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন, এই বিষয়গুলো আমরা এর মাধ্যমে জানতে পারি। এরপর আমরা দেখি যে চতুর্দশ লিপি। এই লিপিগুলো সম্রাট অশোকের রাষ্ট্রনীতির আভাস পাওয়া যায়। এই সকল লিপির সীমান্ত প্রদেশগুলো আবিষ্কৃত হয়েছে সম্ভবত খ্রিস্টপূর্ব 257 বা 56 অব্দের মধ্যে। এই লিপিগুলো উৎপন্ন করা হয় বা উৎকীর্ণ করা হয়, পাওয়া যায়। অর্থাৎ যে এই যে চতুর্দশ লিপি, এটা তার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ধর্মের কথাও জানা যায়। আর এই লিপিগুলো আসলে অশোকের সীমান্তবর্তী এলাকা থেকে পাওয়া যায়, যেটা 256 বা 57 খ্রিস্টপূর্বাব্দের। এই লিপিগুলোতে অশোক কর্তৃক মানুষ এবং পশুর জন্য চিকিৎসালয় স্থাপন, মহামাত্রদের প্রতি অশোকের পরম ধর্ম সহিষ্ণুতা সম্বন্ধীয় উপদেশ প্রভৃতি বিষয়ের উল্লেখ পাওয়া যায়। অশোকের অভিষেকের 4র্থ বছরে এই লিপিগুলো উৎখাটিত হয় বা আমরা পেতে পারি। এরপরে আমরা দেখবো কলিঙ্গ লিপি। কলিঙ্গ লিপি থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে কলিঙ্গ বিজয় এবং তার শাসনের কথা বলা হচ্ছে। ধলি এবং জৌগুড়ে প্রাপ্ত কলিঙ্গ দুটি প্রাপ্ত চতুর্দশ লিপির অন্তর্গত এই লিপিগুলো কলিঙ্গ বিজয় এবং তার শাসনের ব্যাপারে আলোচনা করেছে। অর্থাৎ যে কলিঙ্গ যুদ্ধ না হলে হয়তো ধর্ম সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করতেন না, সেই কলিঙ্গ লিপি সেইখানে আসলে কলিঙ্গ রাজ্যে কলিঙ্গ লিপিটা লেখা হয় এবং সেখান থেকে উদ্ধার করা হয়, যার ফলশ্রুতিতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম বা ধর্মমত প্রচার করেছিলেন। এরপরে আমরা বারবার গুহ থেকে যেটা জানতে পারি যে 257 ও 250 অব্দে অশোক বারবার গুহাগুলো আজিব সম্প্রদায়কে দান করে। অর্থাৎ এই যে এই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি না থাকলে দানের ব্যাপারটা আসে না। ঠিক সেরকম যে অশোক যদি ধর্ম না থাকতো তাহলে অশোক এই বারবার গুহালিপি বা বারবার রাজ্যটা আজিব সম্প্রদায়কে কিন্তু দান করতেন না। তার মানে এই লিপি থেকে আমরা জানতে পারি যে অশোকের মনে ধর্মের ব্যাপারটা ছিল এবং এই ধর্মের ব্যাপারটা হিসাবে তিনি কিন্তু এই রাজ্যগুলো আজিব সম্প্রদায়কে দান করেছিলেন। এরপরে আমরা দেখবো রুমিনদের স্তম্ভলিপি। নেপালের কাছে রুমিনদের 7ম স্তম্ভলিপি থেকে অশোকের বৌদ্ধ ধর্মের তীর্থস্থান গুলো জানা যায়। অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করেন বা বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণের সময় তীর্থস্থান গড়ে তোলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা রুমিনদের স্তম্ভলিপিতে পাওয়া যায়, যেটা পাওয়া যায় আসলে নেপাল অংশে। এরপরে আমরা 7ম দেখবো। আসলে 7ম যে স্তম্ভলিপি সর্বশেষ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের জনহিতকর কার্যাবলীর বিবরণটা আসলে এই 7ম লিপির মাধ্যম দিয়ে পাওয়া যায়। এখানে অশোকের অভিষেকের ষড়বিংশতি এবং সপ্তবিংশ অশোক স্তম্ভলিপি উৎকীর্ণ হয়েছিল। তারপর দুটি বর্তমান দিল্লিতে রক্ষিত আছে। এই মিরাট পাঞ্জাব অনেক অঞ্চলে তিনি এই তার যে জনহিতকর কার্যক্রমগুলো পরিচালনা করেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই স্তম্ভলিপি থেকে পাই। তার মানে আমরা যদি এই কয়েকটা লিপির আলোকে দেখলাম যে অশোকের ধর্ম, আসলে এই লিপির আলোকে আমরা স্পষ্ট যে প্রমাণ পাচ্ছি যে অশোকের ধর্মমত ছিল, হোক সেটা রাজকর্তব্য পালনে, হোক সেটা ধর্ম পালনে, হোক সেটা নিজের মনের প্রশান্তি করার জন্য, তথাপিও তার যে একটা ধর্মমত ছিল বা তিনি যে একটা ধর্মমত গ্রহণ করেছিলেন এবং তার যে ধর্মমতটা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন, সেটার আমরা স্পষ্ট প্রমাণ এই অশোকের ধর্মমত থেকে জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ স্পষ্টতই বুঝতে পেরেছো যে লিপিমালার আলোকে আসলে অশোকের ধর্মের যে কাহিনীটা বা অশোক যে ধর্মমত গ্রহণ করেছিল বা অশোক যে শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন, সেই বিষয়গুলো তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো। আর তারপরেও আমরা যদি সহায়ক গ্রন্থ হিসেবে তোমরা দেখতে চাও তাহলে ভারতের ইতিহাস বলে অতুল চন্দ্র রায়ের একটা বই আছে, সেই বইটা থেকে তোমরা জানতে পারবা। এছাড়াও তোমরা দক্ষিণ এশিয়ার ইতিহাস এনায়েত হোসেনের লেখা, সেই বইগুলো থেকে আরো বিস্তারিত জানতে পারবা। আর আরো বিস্তারিত এবং বিস্তারিত বিবরণের জন্য তোমরা একাদশ শ্রেণীর টেক্সট বই পুরাতনটাও তোমরা পড়তে পারো, যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ষষ্ঠ লেকচারটা শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে, যাদের সহযোগিতায় আজ আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি এবং আমি ক্লাস নিতে পেরেছি।
ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে। আমি নিজেও এই ক্লাস গ্রহণ করে আনন্দিত। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি।